তখন এক মাঝি এসে তাদেরকে নিয়ে যায়। এত সুন্দর পদ্মবিল আমি তো মুভিতেও দেখিনি, বাস্তবে তো আরও পড়ে। সত্যি অসাধারণ, প্রাণ জুড়িয়ে যায়। কি মুভি কি আবার? আচ্ছা, তোমাকে বুঝতে হবে না, কিন্তু তুমি কে বলো তো? তোমাকে কি রাজকুমারী তে চিনে? মানে আমি চিনি কোনোভাবে? তুমি আমাকে চেনো না। তাহলে কে তুমি? তুমি কি এই রাজ্যে থাকো নাকি অন্য রাজ্য থেকে এসেছো? আচ্ছা, তুমি কি রাজকুমারী তেকে ভালোবাসো? তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? না, এটা বলা উচিত হয়নি। আমাকে মনে মনে রাখতে হবে আমি এখন রাজকুমারী তের শরীরে রয়েছি। তার মানে আমি যদি আমার পৃথিবীতে ফিরে যাই তাহলে রাজকুমারী তে আবার তার শরীরে ফিরে আসবে। আর আমি চাই না আমার জন্য সব কিছু পাল্টে যাক, তাই আমি চেষ্টা করবো যতটুকু পারার রাজকুমারী তে হয়ে থাকবো। মজা করো না তো, যাও। ছেলেটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তে একটু ইতস্তত বোধ করে। তে যতবারই ছেলেটির দিকে তাকায় সে দেখে ছেলেটি তার দিকেই তাকিয়ে আছে। কিছু বলবে? হ্যালো, কিছু বললে বলো, এরকম হা করে তাকিয়ে আছো কেন? আমার চোখ আমার যেদিকে মন চায় আমি সেদিকে দিয়ে রাখবো, সমস্যা? আশ্চর্য, তোমার চোখ তুমি আমার উপর দিয়ে রেখেছো, তাই জন্য বললাম। তো তোমার সাথে কথা বলাই বেকার। তারা অনেকক্ষণ বিলের সময় কাটায়। এরপর তারা বিল থেকে উঠে আসে। ছেলেটি রাজকুমারী তেকে আবার কোলে তুলে নিয়ে ঘোড়ার গাড়িতে বসিয়ে দেয় এবং তাকে তার কক্ষে পৌঁছে দিয়ে আসে। এর মাঝে তাদের মধ্যে কোনো কথা হয় না। চলে যাচ্ছ? থেকে যাব না, তাহলে। আজকের জন্য ধন্যবাদ। ছেলেটা একটা বাঁকা হাসি দিয়ে আবার জানালা দিয়ে নেমে যায়। পরের দিন সকাল পেরিয়ে রাত হয়ে যায়। তে আবারও কিছু একটা ভেঙে পড়ার শব্দ পায়। এখন তার আর বুঝতে সমস্যা হয় না, সে জানে কে এসেছে। বিরক্ত না হয়ে সে সেদিকে তাকায়। আজকে দেরি করে এলে যে? অপেক্ষা করছিলে? বলতে পারো। কেন? তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? করো। তুমি রাতে লুকিয়ে লুকিয়ে কেন আসো বলো তো? ছেলেটি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। এগোতে এগোতে বলে, একটা ছেলে মাঝরাতে একটা সুন্দরী মেয়ের কক্ষে জানালা বেয়ে কেন আসে বলো তো? তোমার কি মনে হয়? তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসায় কি সব? অন্য কিছুর জন্য তো আসতে পারি। কি বলতে চাইছো তুমি? কে কে তুমি? ইচ্ছা তো আছে তোমার প্রাণ আর শরীর দুটোই নিয়ে যাওয়ার। প্রথম দিনে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত কেন যেন নিতে পারছি না। কেন বলো তো? তুমি মাঝে মাঝে কি যে বলো আমি বুঝতে পারি না। ছেলেটা তেকে এক টান দিয়ে বিছানায় নিয়ে শুয়ে ফেলে। তেকে নিচে রেখে ছেলেটা উপরে শুয়ে পড়ে। করছো কি তুমি? পাগল হয়ে গেছো? জানি না, আজকাল সব কিছু ওলট পালট লাগছে। যা করতে চাইছি তা করতে পারছি না। কি করতে চাইছো তুমি? তুমি কে? ভুল সময়ে ভুল মানুষটাকে তুমি সেই প্রশ্নটা করছো। এখন বড্ড দেরি হয়ে গেছে। মানে? তেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটি তের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয় এবং তের ঠোঁটকে পাগলের মতো খেতে শুরু করে। তের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। সে বারবার ছুটতে চায়, কিন্তু ছেলেটির শক্তি এতই বেশি যে সে বারবার পরাজিত হয়। কিছুক্ষণ পর ছেলেটির বাঁধন হালকা হলে তে তাকে ছিটকে সরিয়ে দেয়। কি করলে এটা? তে ছেলেটির চোখের দিকে তাকিয়ে থাকে। সেদিন তে ছেলেটির চোখ পড়তে পারেনি। ছেলেটি হন্তদন্ত হয়ে জানলা দিয়ে নেমে পড়ে, আর তে চুপ করে বসে পড়ে। সে এখনও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। পরদিন সকালে রাজা আরেম রাজকুমারী তেকে ডেকে পাঠায়। বাবা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ মা, তোমার সাথে আবার কিছু কথা বলার আছে। তুমি তো জানো এই রাজ্যের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, আর সেই রাজ্যের ক্ষমতাও প্রচুর। আর আমাদের রাজ্য এখন ঝুঁকির মধ্যে আছে, তাই আমাদের ক্ষমতা এবং শক্তি দুটোরই প্রয়োজন আছে। তাই আমি চাইছি পাশের রাজ্যের রাজার দ্বিতীয় ছেলে সাথে তোমার বিয়ে দিতে। তুমি কি রাজি? তে মনে মনে বলে, আমার মনে হয় এখানে যদি আমার জায়গায় রাজকুমারী তে থাকতো তাহলে সেও রাজি হয়ে যেত, কারণ রাজ্য বাঁচানো প্রথম কাজ। কি করব বুঝতে পারছি না, রাজি হয়ে যাব নাকি হব না। আমার মনে হয় রাজি হয়ে যাওয়াটাই ভালো। ঠিক আছে বাবা, আমি রাজি। আমার রাজ্যকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমি জানতাম মা তুমি ঠিকই রাজি হবে। আমি পরশুই বিয়ে ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। সেদিন রাতে তে বসে থাকে এবং চিন্তায় থাকে কখন ছেলেটি আসবে, কিন্তু ছেলেটির কোনো দেখা নেই। সেদিন রাতে ছেলেটি আর আসে না। পরদিন কেটে রাত হয়ে যায়। সারাদিন তের বিয়ের তোড়জোড় চলছে। কাল বিয়ে।
রাতে তার 2 হাতে মেহেদি দেওয়া। রাতে হঠাৎ তে লক্ষ্য করলো তার ঘাগরার কুচি খুলে যাচ্ছে, কিন্তু কিভাবে লাগাবে তা বুঝতে পারে না। এলোপাথারি হাত দিয়ে কোনো মতে ঠিক করতে করতে ঘরে অন্য মানুষের উপস্থিতি সে টের পায়। হঠাৎ করে সেই কুচিতে 2টো হাত দেখতে পায় সেই ছেলেটি। সে আবার এসেছে। এক হাত তের কোমর চেপে আরেক হাত দিয়ে কুচি ধরে সে গুজে দেয়। ছেলেটির স্পর্শতে শিউরে ওঠে, নিজেকে সামলে নিয়ে বলে, কে তুমি? তুমি কোথা থেকে আসো, আবার কোথায় মিলিয়ে যাও? কেন আসো তুমি বারবার? কি চাও তুমি আমার কাছ থেকে? মেহেদি কেন দিয়েছ? তোমাকে বলতে চাচ্ছি না। না বলতে চাইলে কথা কিভাবে আদায় করতে হয় তা আমার জানা আছে। কি করবে তুমি? ছেলেটি তের কোমর শক্ত করে ধরে তার শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে দেয়। সে বুঝতে পারে ছেলেটি তাকে আবার কিস করতে যাচ্ছে, তাই সে আগেই বলে, দেখো, কালকে আমার বিয়ে। হয়তো তোমার সাথে রাজকুমারীদের কোনো ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু আমি আমার রাজ্য বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি আছি। এমনকি অন্য রাজ্যের একটা অজানা একজনকে বিয়ে করতেও রাজি আছি। আমার মন বলছে আমার যে রাজকুমারীতেই থাকলো একই কাজটাই করতো। ছেলেটি তেকে এক ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তার চোখে মুখে এখন হিংস্রতার ছোঁয়া। কেন সে রাগ করছে তে কিছুতেই বুঝতে পারে না। বিয়ে করছো মানে? মানে কাল আমার বিয়ে। তুমি ওকে ভালোবাসো? ওকে আমি চিনিও না। তাহলে কেন বিয়ে করছো? আমার রাজ্য আমার কাছে সবার আগে। নিজের রাজ্যের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে নিজের জীবনের সাথে? হ্যাঁ, এতে আমার কোনো আফসোস নেই। ছেলেটি তের হাত শক্ত করে ধরে ফেলে এবং তার হাতে থাকা মেহেদি 2 হাত দিয়ে লেপটে দেয়, যাতে সেই হাতে মেহেদির চিহ্ন মাত্র না থাকে। কি করছো কি তুমি? এটা তুমি কি পাগল হয়ে গেছো? কেন করলে এটা তুমি? কাল আমার বিয়ে। ছেলেটি তের চুল শক্ত করে ধরে তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে পাগলের মতো কিস করতে শুরু করে। তের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে, কিন্তু তারপরও সে তাকে কিস করা থামায় না। তে ছেলেটিকে বারবার সরানোর চেষ্টা করে, কিন্তু সে তেকে আরও শক্ত করে ধরে কিস করতে থাকে। এক পর্যায়ে গিয়ে সে তেকে ছেড়ে দিয়ে জানলা দিয়ে নেমে যায়। পরদিন সকালে তে বউয়ের বেশে বসে আছে। হঠাৎ করে দাসী হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, সর্বনাশ হয়ে গেছে রাজকুমারী, আপনার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তার সমস্ত রাজ্য জ্বলে ছারখার হয়ে গেছে, আর সেই রাজকুমারকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তুমি? কিভাবে সম্ভব এটা? আমরা কিছুই বুঝতে পারছি না, কি থেকে যে কি হয়ে গেল। তে বাইরে গিয়ে রাজা কিন্নামজনকে বলে, বাবা, কি শুনছি এগুলো? যা শুনলাম তা কি সত্যি? হ্যাঁ মা, গতকাল রাতে পুরো রাজ্য জলে পুড়ে ছারখার হয়ে গেছে। সেখানকার রাজাও মারা গেছে, তার ছেলেরও কোনো খোঁজ নেই। বুঝতে পারছি না কী থেকে কী হয়ে গেল। আমার মনে হচ্ছে শত্রুপক্ষের কোনো একটা চাল এটা। আমারও ঠিক তাই মনে হচ্ছে বাবা। শত্রুপক্ষ বুঝে গিয়েছিল যে আমাদের যদি বিয়ে হয় তাহলে আমাদের রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার মেয়ে ভেঙে পড়েনি, এতটুকু মাথায় রেখো। আমাকে কেউ ভাঙতে পারবে না। তোকে আজকাল বড্ড চেনা লাগে আমার মা, এভাবে তুই তাকে কথা বলতি না। তে কি বলবে বুঝতে না পেরে হালকা হেসে সেখান থেকে চলে যায়। ঘরে এসে বিয়ের সাজে নিজেকে দেখতে থাকে, নিজেরই চোখ আটকে যায়, এত সুন্দর লাগছে তাকে। সে আয়নার দিকে তাকিয়ে থাকে। এমন সময় আয়নায় আরও একজনের চেহারা দেখতে পায়। সেই মানুষটি, সেই ছেলেটি তেকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে এবং তার এক কাঁধে মাথা রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, এত সুন্দর কেন তুমি? ছাড়ো। আগে বলো এত সুন্দর কেন? জানি না আমি, আর তুমি ভেবে আমার ঘরে আসবে না, আর এটা আমার পছন্দ না। কিন্তু আমার তো পছন্দ। তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার নামটা পর্যন্ত জানি না, তাহলে আমি কেন তোমাকে আমার ঘরে ঢুকতে দেবো? আমার ঘরে যদি ঢুকতে চাও তাহলে তোমার পরিচয় দাও। সহ্য করতে পারবে না। বলে তো দেখো। তোমাকে দেখলে আমার সব ওলটপালট হয়ে যায়। নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকছে এই কয়েকদিন। জানি না কি থেকে কি হচ্ছে, আমি নিজেকে বোঝাতে পারছি না। তুমি কি আমাকে বুঝতে পারছো? আমি অনেক রকমের মানুষ দেখেছি, কিন্তু তোমাকে দেখে আমার কখনোই বুঝতে পারিনি, এখনও পারছি না। অদ্ভুত, সত্যি আমি নিজেও পারছি না। চলে যাও। না। কেন থাকবে তুমি এখানে জোর করে কিস করার জন্য? তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগে তোমাকে কিস করতে? ঘেন্না লাগে আমার তোমাকে। কথাগুলো শুনে ছেলেটার মাথা গরম হয়ে যায়। সে তের শাড়ির ওপরের অংশ এক টান দিয়ে খুলে ফেলে। তের ব্লাউজ উন্মুক্ত হয়ে যায়। এবার সে তের ঘাড়ে ইচ্ছে মতো চুমু খেতে থাকে। চুমু খেয়ে সেখানে দাগ বসিয়ে দেয়। তে তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সরাতে পারে না। আর সহ্য করতে না পেরে সে চিৎকার করে বলে, চলে যাও এখান থেকে, দয়া করে চলে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না, তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। চলে যাও, আর কখনো আসবে না আমার সামনে। ভুল হলো যে। তোমার সর্বপ্রথম ভুলটা ছিল কি জানো? আমার সাথে কথা বলা, আমার চোখে চোখ রাখা, আমাকে তোমার ঘরে ঢোকার অনুমতি দেওয়া, আমার সাথে বাইরে যাওয়া, সবটাই ভুল।
কিন্তু এই ভুল যখন একবার করে ফেলেছো সেখান থেকে তো তুমি আর ফিরতে পারবে না। কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? তুমি নিজেই বুঝতে পারছো না। হয়তো তাই। ছেলেটা আবারও জানলা দিয়ে চলে যায়, কিন্তু এবার যাওয়ার আগে একবার ফিরে তাকায় তের দিকে। সেই চোখে কি ছিল তা তে বুঝতে পারেনি। তে যে নিজেও ছেলেটির প্রতি দুর্বল হয়ে পড়ছে তা উপলব্ধি করতে শুরু করে। তা না হলে কেন বারবার ছেলেটি তার সাথে এত কিছু করার পরেও সে তাকে কাছে আসতে দেয়, তাকে মানা করে না, তাকে মানা করতে পারে না, বারবার চেষ্টা করেও সে তাকে দূরে ঠেলে দিতে পারে না? এটা কি ভালোবাসা? না না না, এসব আমি কি ভাবছি? এসব ভালোবাসা কিছুই না। মনে রাখতে হবে আমি রাজকুমারীতে না, আমি এখানে টাইম ট্রাভেল করে চলে এসেছি। আমাকে ফেরত যেতে হবে, আমার সেই দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে সম্ভব? আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, আমি ফেরত যেতে চাই। এভাবে আর এখানে এসে মনের অজানা অনুভূতি নিয়ে আমি ফেরত যেতে চাই না। বেশ কয়েকদিন কেটে যায়। তে অপেক্ষায় থাকে এখনই হয়তো ছেলেটা চলে আসবে, কিন্তু সে আর আসে না। তে জানে যে সে অপেক্ষা করছে, কিন্তু সে সব বুঝেও নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করে যে না, এসব কিছুই না। হঠাৎ খবর আসে, রাজকুমারীতে আমাদের রাজ্য আক্রমণ করার জন্য শত্রু রাজ্য বিশাল সৈন্য নিয়ে আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। মহারাজা আপনাকে তৈরি থাকতে বলেছেন, যখন তখন যে কোনো বিপদ হয়ে যেতে পারে। কি বলছো কি দাসী? শত্রু রাজ্য? এখন এখন আমাদের কি করা উচিত? আপনি কিচ্ছু ভাববেন না, মহারাজা তৈরি আছেন, আপনি শুধু মনটাকে শক্ত করুন। তে সেখানে চুপ করে বসে থাকে। শত্রু রাজ্য আক্রমণ করার জন্য আরশিনগরের দিকে ধেয়ে আসছে। দূর থেকে তা পর্যবেক্ষণ করছে আরশিনগর সেনারা। শত্রুরা রাজপ্রাসাদের গেটে আসলে একজন গিয়ে দারোয়ানকে বলে, রাজাকে খবর দাও, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, প্রস্তাব নিয়ে এসেছি। দারোয়ান গিয়ে রাজাকে খবর দেয়। রাজা তখন তাদেরকে ভেতরে যেতে বলে। সম্পূর্ণ শত্রু রাজ্য ভেতরে চলে যায়। দুই রাজ্যের রাজাই রাজসভায় বসে আছে। দুই রাজা মুখোমুখি। কি বলতে চাচ্ছেন কি আপনি? আমাদের কি প্রস্তাব আছে আমি জানতে চাই। দেখুন, আমাদের মধ্যে শত্রুতা বহু আগে থেকেই। এই শত্রুতার জন্য আমাদের দুই রাজ্যেরই অনেক ক্ষতি হয়েছে। তাই আমি চাই আমাদের এই শত্রুতা ছেড়ে এখন বন্ধু হওয়ার পথে হাত বাড়ানো উচিত। ঠিক সেই রকমের একটা প্রস্তাব নিয়েই আমি এসেছি আপনাদের কাছে। আশা করি আপনি রাখবেন। বলুন তাহলে। আমার একমাত্র ছেলের সঙ্গে আমি আপনার মেয়ের বিয়ে দিতে চাই। কি বলছেন কি আপনি? ঠিকই শুনছেন, আমার একমাত্র ছেলে জন জাংকুক। তে পেছন থেকে সবই শুনছিল। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সে নিজে অন্দরমহলে ঢুকে পড়ে। ঠিক সে সময় দুই রাজা বাদে তার চোখ পড়ে খুবই পরিচিত এক মানবের ওপর। সেই মানুষটা যাকে মাত্র পরিচয় করিয়ে দিলেন অলিকনগরের রাজার একমাত্র ছেলে জন জাংকুক। মা, তুমি অন্দরমহল থেকে কেন এসেছো? একটা বিষয় নিশ্চিত হতে বাবা। হয়েও গেলাম। আপনি আপনার ছেলের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন, তাই তো? ক্ষমা করবেন, আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কোনো শত্রু রাজ্যের সাথে মিত্রতা বজায় রাখার জন্য আমি নিজেকে বিলিয়ে দিতে পারবো না। আপনারা আসতে পারেন। এটার ফলাফল কি হতে পারে জানো? বাবা, আমাকে কথা বলতে দাও। আমরা আলাদা হয়ে কথা বলতে পারি না? না, পারি না। আপনাকে তো আমি চিনিই না। আপনার পরিচয় আমি আজ জানলাম। আর অপরিচিত মানুষের সাথে আরশিনগরের রাজকন্যা কথা বলে না। চলে যান এখান থেকে। এই বলে তে বেরিয়ে যায়। তে সোজাসুজি তার রুমে চলে যায়। পেছন পেছন যে কেউ আসতে ধরে, কিন্তু কিছু সৈন্য তাকে বাধা দেয়। যে কে আর কোনো দিকে না তাকিয়ে সবগুলো সৈন্যর মাথা দেহ থেকে আলাদা করে দেয় এবং ছুটে চলে তের কক্ষের দিকে। পথে যতজন এসেছে সকলের মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছে যে কে। এসব দেখে রাজপ্রাসাদে হইচই পড়ে যায়। আরশিনগরের রাজা বলে ওঠে, তাহলে এটা আপনাদের চাল ছিল? আপনারা এভাবে আমাদের রাজ্য কৌশলে হামলা করতে চাচ্ছিলেন? চাল ছিল না, আমরা শান্তি চুক্তি করতে এসেছিলাম, কিন্তু আপনারা তা হতে দিলেন না। আপনার কন্যা যদি আজ মেনে নিত তাহলে হয়তো এই দিনের সম্মুখীন হতে হতো না। আমি আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সৈন্যরা ওদের ধ্বংস করে দাও। দুই রাজ্যের মধ্যে গোলাগুলি মারামারি শুরু হয়ে গেল। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষ মারামারি করছে। চারদিকে শুধু রক্তের বন্যা, আর ওর শরীরের কাটা অংশ পড়ে আছে চারপাশে। যুদ্ধ ধীরে ধীরে ভয়ানক হয়ে ওঠে। যে কে সকল বাধা পেরিয়ে তের কক্ষে প্রবেশ করে। তে সেখানে একা বসেছিল। এখন কি আমাকে খুন করে ফেলবে? আমি তোমাকে কখনোই খুন করতে পারি না। তুমি তো আমাকে খুন করারই চেষ্টা করেছিলে এতদিন ধরে, জংকুক। যে কে হাঁটু গেড়ে বসে পড়ে তের সামনে। আমি জানি আমি ভুল করেছি। আমার তোমাকে আগেই আমার পরিচয় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কি করব বলো? আমার হাত পা যে বাধা ছিল। হ্যাঁ, এটা সত্যি,
আমি প্রথম দিন থেকেই তোমাকে মেরে ফেলার জন্য এই প্রাসাদে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানি না আমার কি হয়ে গিয়েছিল। আমি তোমাকে কেন মারতে পারিনি, বরং তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছিলাম না। তোমাকে মারতে এসে আমি সবাইকে জ্বালিয়ে দিয়েছি। তার মানে তুমি আমার বিয়ের দিন সেই রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিলে, আর আর সেই রাজকুমার কোথায়? মেরে ফেলেছি। তোমার আর আমার মাঝে যে আসবে আমি তাকেই মেরে ফেলবো। সেটা যদি তোমার রাজ্য হয়? জ্বালিয়ে দেব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ভালোবাসো না আমায়? না, না বাসি না। জেকের চোখ ছলছল করে ওঠে। তে জেকের চোখের দিকে তাকিয়ে দুর্বল হয়ে যায়। তে কিছু বলতে যাবে এমন সময় দাসী এসে খবর দেয়, রাজকুমারী তে, আপনার সমস্ত পরিবার নিহত হয়েছে। আপনি এখান থেকে দ্রুত চলুন। কে কি বলছো তুমি? এটা হতে পারে না, আমাকে এখন নিয়ে চলো। না, তুমি কোথাও যাবে না। পথ ছাড়ো। তুমি যাবে না। আমি তোমাকে পথ ছাড়তে বলছি। ভালোবাসো? হাসালে আমায়। তোমার মুখ থেকে ভালোবাসার কথা আমি শুনতে চাই না। যে শুরু থেকে আমাকে মারতে এসেছিল, যেখানে সত্যের কোনো জায়গা নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। আর আর তোমার পরিবার আমার পরিবারকে খুন করেছে। তোমার কি এখন মনে হয় আমি তোমাকে এত কিছু পরও ভালোবাসবো? আমাকে যেতে দাও। তে জেকের কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। রাতে বাইরে যেতেই একদল সৈন্য তেকে আটক করে তার গলায় ছুরি ধরে বসে। এর মধ্যেই জেকে চলে আসে। সে তেকে বাঁচানোর জন্য সকলের সাথে লড়তে শুরু করে। এক পর্যায়ে এক সৈন্য এসে জেকের কাঁধে ছুরি বসিয়ে দেয়। তে খুব ভয় পেয়ে যায়। তো তুমি তুমি ঠিক আছো? তুমি তুমি কেন আমাকে বাঁচালে? তুমি কেন বাঁচাতে চাইছো আমাকে? তুমি তো চেয়েছিলে আমি মারা যাই। তাহলে তাহলে আজ কেন আমাকে বাঁচাতে চাইছো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যতবার জানতে চাইবে আমি ততবার তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি। তুমি যেখানে লিখতে বলবে আমি সেখানে লিখবো যে আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার শরীরের প্রত্যেকটা অংশে ছুরি দিয়ে কেটে লিখতে বলো আমি তাও লিখবো আমি তোমাকে ভালোবাসি। কথা বলতে বলতে জেকে খেয়ালই করেনি কখন তার দিকে এক সৈন্য বিশাল তলোয়ার নিয়ে ছুটে আসছে। সে তার মোকাবেলা করতে গিয়ে কিছুটা বেসামাল হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই সৈন্যটি জেকে কাবু করে ফেলে এবং তার বুকে সে ছুরি বসিয়ে দিতে যাবে। ঠিক সেই সময় তে তার সামনে চলে আসে এবং সেই ছুরিটি তের বুক ভেদ করে বেরিয়ে আসে। তে লুটিয়ে পড়ে মাটিতে। এই দৃশ্য দেখে জেকে থমকে যায়। সে দৌড়ে গিয়ে তের মাথা নিজের কোলে নিয়ে বসে। তার চোখে পানি। তে ধীরে ধীরে বলতে থাকে, আমি হয়তো বেশিক্ষণ থাকবো না, কিন্তু কিছু কথা তোমাকে না বলে গেলেই নয়। আমিও তোমাকে ভালোবাসি জেকে, বড্ড বেশি ভালোবাসি। হয়তো এই জন্মটা আমাদের মিলনের জন্য লেখা ছিল না, তবে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে আমি চাই সেখানে তোমার সাথে আবার দেখা হোক আর আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাক। না, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমাকে ছেড়ে যেও না। হঠাৎ করে এক প্রহরী হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, রাজকুমার, আপনার সমস্ত পরিবার মারা গিয়েছে। জেকে তেকে বলতে শুরু করে, আমাকে একা করে দিয়ে তুমিও চলে যেও না তে। আমি বড্ড একা হয়ে যাচ্ছি। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি বাঁচবো কি করে একা? তোমার সাথে দেখা হওয়ার পর আমি দুদণ্ড তোমাকে ছাড়া ভাবতে পারি না। আমি বাঁচতে পারবো না তে। তে চেষ্টা করে একবার হাত দিয়ে জেকেকে স্পর্শ করার, কিন্তু তার শক্তি হয় না। সে তার সামনে বসে থাকা মানুষটাকে আর কিছুক্ষণ দেখতে চায়, ছুতে চায়, কিন্তু তাকে যেবার যেতে হবে তের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই তের চোখ খুলে যায়। সে উঠে বসে পড়ে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। তার চোখে হাত দিয়ে দেখে চোখে পানি। সে কি কাঁদছিল? আশেপাশে চোখ যায় তার। হসপিটাল? আমি হসপিটালে কেন? কিন্তু আমি তো, তবে এতক্ষণ যা ছিল সবটাই কি স্বপ্ন? এটা কিভাবে সম্ভব? আমার সব গুলিয়ে যাচ্ছে। আপনি উঠে পড়েছেন? গত 2 দিন ধরে আপনি অজ্ঞান হয়ে আছেন। ডাক্তাররা তো ধরেই নিয়েছিলেন যে আপনি হয়তো বা কোমায় চলে গেছেন। যাক, এখন আর কোনো ভয় নেই। আমি কয়দিন ধরে এখানে আছি? 2 দিন ধরে। তাহলে হয়তো আমি যা দেখেছি তার স্বপ্নই ছিল। তে হসপিটালের সব কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। তার ফোন খুলে দেখে সেখানে হাজার কল আর মেসেজ। সে জানে যে তার প্রফেসর তাকে এবার মেরেই ফেলবে। সে সবার মেসেজের রিপ্লাই দেয় আর প্রফেসরকে কল করে বলে যে সে কালকে তার সাথে দেখা করবে। পরের দিন সকালে তে রেডি হয়ে অফিসে যায়। সেখানে তার প্রফেসর তাকে বলে,
আমি তো ভেবেছিলাম তুমি পড়ার প্রেশারে পালিয়ে গেছো, আবার উদয় হলো কোথা থেকে। কোথাও যদি যাওয়ারই থাকে তাহলে একবার জানাতে পারতে। এভাবে তো আর তোমার জন্য অন্যদের কাজ আটকে থাকে না। স্যার, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর কেউ জানতো না যে আমি কোথায় বা কোন হসপিটালে ছিলাম। আমি 2 দিন ধরে অজ্ঞান ছিলাম। কালই আমার জ্ঞান ফিরেছে এবং তারপর সবার সাথে যোগাযোগ করেছি। সরি স্যার। আগে বলবে তো। আচ্ছা যাই হোক, শোনো, আজ আমরা 200 বছর পুরনো এক রাজবাড়ি দেখতে যাচ্ছি, আর সেখানকার মিউজিয়ামগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। তোমার কোনো সমস্যা হবে না তো? না স্যার, আমার কোনো সমস্যা নেই, চলুন। রাতে তে তার ভার্সিটির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই 200 বছর পুরনো রাজবাড়ি দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। এই বাড়ি থেকে নেমে রাজবাড়ির সামনে দাঁড়ায়। তারা গাড়ি থেকে নেমে রাজবাড়ির সামনে দাঁড়ায়। এই রাজবাড়ি আমার তো চেনা লাগছে কেন? কোথায় দেখেছি এই রাজবাড়ি? আমি কোনো ছবি থেকে দেখেছি, হয়তো পুরনো কোনো জিনিস ঘাটতে গিয়ে দেখেছি। এসব নিয়ে আর ভাবতে পারছি না। আচ্ছা তে শোনো, রাজবাড়ির বাম পাশে হচ্ছে বাগান আর ডান প্রান্তে পুকুর। হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? এই রাজবাড়ি নিয়ে কি তুমি স্টাডি করেছিলে? আমার তো মনে পড়ছে না, হয়তো করেছিলাম হয়তো না। আচ্ছা, এই রাজবাড়ির রাজসভায় কি স্বর্ণখচিত? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? এই বাড়ির 3 তলায় কি রাজকন্যার কক্ষ ছিল? এটাও ঠিক। আই এম ইমপ্রেস। আরে, রাজকন্যা যেন খাবার নিজের খাবারের জন্য শুধুমাত্র একটা কক্ষ বানিয়েছিল, আর কক্ষটা ছিল স্বর্ণখচিত। ইয়েস, ইউ আর রাইট এগেইন। তে সম্পূর্ণ রাজবাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। রাজবাড়ির পিঠে ভাঙন ধরে গিয়েছে, কত শত জায়গায় খসে খসে পড়ছে, কিন্তু তার চোখে যে প্রতিচ্ছবি বারবার ভেসে উঠছে। কোথায় দেখেছে সে সেই ছবি? তবে কি তার স্বপ্ন এই রাজবাড়িকে ঘিরেই ছিল? এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। চলো এবার জাদুঘরটা ঘুরে দেখা যাক। তে সকলের সাথে জাদুঘর দেখতে চলে যায়। জাদুঘরে গিয়ে সেখানকার এক পেইন্টিংয়ে তার চোখ আটকে যায়। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে নড়ার শক্তি পায় না। বিশাল রাজ্যের সামনে এক মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটাকে তার বড্ড চেনা লাগছে। জেকে। দূর থেকে 2জন মানুষের গলা শোনা যায়। শুনেছি 2 রাজ্যের সংঘর্ষের কারণে নাকি 2 রাজ্যের পরিবারে মারা যায়। 2 রাজ্যের রাজকুমার আর রাজকুমারীর মধ্যে নাকি প্রেমের সম্পর্কও ছিল। হ্যাঁ, আমিও তো তাই শুনেছি, কিন্তু সেই প্রেম রাদের রাজ্যের শত্রুতার কাছে হেরে গিয়েছে। রাজকুমারী নাকি প্রাণও হারিয়েছিল, আর রাজকুমার সম্পূর্ণ একা হয়ে গেছিল। তিনি পরে বিয়ে করেননি, সেই শোকেই নাকি সারা জীবন কাটিয়ে দিয়েছেন। শেষ জীবনে নাকি নিজের সারা শরীর ছুরি দিয়ে কেটে কেটে রাজকুমারী তের নাম লিখতেন। এভাবেই একদিন কোনো এক পদ্মবিলে ঝাঁপ দিয়ে বসেন, তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তে পাশে এক নারীর ছবি দেখতে পায়। সেই ছবিটি তার বড্ড চেনা, এটা তারই ছবি, কিন্তু 1680 সালের তের। তার কলিগ এসে তাকে বলে, ছবিটার মেয়েটাকে তো দেখতে একদম তোর মতো। কি রে, তুই আবার এই রাজ্যের রাজকুমারী ছিলি না তো? তে ধীরে ধীরে ছবিটার দিকে এগিয়ে যায়, তার চোখে পানি। বড্ড একা হয়ে গিয়েছিলে না তুমি? আমার সব মনে পড়ে গিয়েছে দেখে। তোমাকে একা ফেলে আসার জন্য আমায় ক্ষমা করে দিও। তুমি আমাকে বারবার বলেছিলে তোমায় যেন ছেড়ে না যাই। তুমি আমাকে ক্ষমা করে দিও জেকে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার উচিত হয়নি তোমাকে ছেড়ে আসার। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে, রাজকুমারীতে। তে পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।